বের করেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম। শখ বের করছেন? আর শখ বের করছেন? জি ম্যাম। আচ্ছা, শখটা কিন্তু একটু বলছিলাম আপনাদেরকে যখন আমি ব্লাড পড়াইছিলাম, তখন কিন্তু শখ বলছিলাম। তারপর আর একটু বলি শখটা কি। শখ হচ্ছে আপনার সিস্টেমিক হাইপোপারফিউশন। সিস্টেমিক হাইপোপারফিউশন মানে কি, আমাদের বডির যত সিস্টেম আছে মানে হোল বডিতে, হাইপো মানে কম, পারফিউশন মানে যেটা সাপ্লাই। তাহলে আমাদের যখন বডিতে ব্লাড সাপ্লাইটা কমে যাবে, আমাদের পুরো বডিতেই যখন ব্লাড সাপ্লাইটা কমে যাবে, এটাকে আমরা বলবো সিস্টেমিক হাইপোপারফিউশন। কেন হবে? কজড বাই রিডাকশন। কমে যাওয়ার কারণে কি কমে যাবে? রিডাকশন ইদার ইন কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটটা কমে গেলে, কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে হার্ট থেকে প্রতি মিনিটে যতটুকু ব্লাডটা বাইরে বের হচ্ছে, মানে হার্ট থেকে আর্টারিতে চলে যাচ্ছে, তাহলে হার্ট থেকে প্রতি মিনিটে যতটুকু ব্লাড বাইরে বের হচ্ছে সেটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তাহলে আমার যদি হার্ট থেকে ব্লাডই কম বের হয়, তাহলে অন্যান্য অর্গানে ব্লাডও কম যাবে। তাহলে শকটা কেন হবে? কার্ডিয়াক আউটপুটটা কমে গেলে। অথবা কি হবে? ইন দা ইফেক্টিভ সার্কুলেটরি কার্ডিয়াক ভলিউম, অথবা আমার ব্লাডই নাই। একটা হতে পারে যে আমার ব্লাড আছে কিন্তু ব্লাডটা পুরো শরীরে ছড়াইতে পারতেছে না, কারণ হার্ট থেকে বের হচ্ছে না। আরেকটা হতে পারে যে আমার ব্লাডই নাই, জিনিসই নাই, আর ছড়াবে কে? এই দুইটা কারণে কি হতে পারে, আমার বিভিন্ন অর্গানে, পুরো বডির সিস্টেম গুলাতে ব্লাড সাপ্লাইটা কমে যেতে পারে। এই কন্ডিশনটাকে বলা হয় শক। বুঝতে পারছেন? ম্যাম দুইটা ভাবে হতে পারে যে ম্যাম, ওই দুইটা ভাবে যদি ম্যাম আরেকবার বলতেন তাহলে ভালো হতো। আরে গাধা, দুইটা ভাবে বলছি যে আমার ব্লাডই নাই শরীরে, সার্কুলেটরি ভলিউম কমে গেছে, আমার আমার ভলিউম শেষ, আমার বডিতে কোনো ব্লাডই নাই। তো ব্লাড যদি না থাকে, তাহলে ব্লাড ছড়াইতে পারবে বিভিন্ন সিস্টেমে? জিনিসই তো নাই, আমার ছড়াবে কে? এবার বুঝছেন? জি ম্যাম। আর আরেকটা বলছি, আমার ব্লাড ঠিকই আছে কিন্তু ব্লাডটা তো হার্টে যায়, হার্ট থেকে আবার লাংসে যেয়ে বিশুদ্ধ হয়। তাহলে এই যে হার্ট থেকে আর ব্লাডটা বের হতে পারছে না, হার্ট থেকে যে লাংসে যাবে, হার্ট থেকে আর ব্লাডটা বের হইতে পারতেছে না। ব্লাড আমার ঠিকই আছে কিন্তু হার্ট থেকে বের হতে পারছে না। এটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া, রিডাকশন ইন কার্ডিয়াক আউটপুট। মানে আমার হার্ট থেকে ব্লাডটা বের হওয়াটাই বন্ধ হয়ে গেছে। কার্ডিয়াক আউটপুট মানে হচ্ছে প্রতি মিনিটে হার্ট থেকে যতটুকু ব্লাড বাহিরে বের হয়, সেটাকে বলে কার্ডিয়াক আউটপুট। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম এটা কি আর্টারির কারণে হয়? এটা কি কারণে হয় এটা আমরা পরে পড়বো। মানে কার্ডিয়াক আউটপুটটা কেন কম হয় সেটা বলতে যাচ্ছে নাকি জিজ্ঞাসা করছে, না শক কেন হয়? ম্যাম এই যে কার্ডিয়াক আউটপুটটা কেন মানে হঠাৎ হয় না কেন? কমে যাবে কেন? জি ম্যাম। এটা হার্টের কোনো প্রবলেম থাকে, সেটা আপনার হার্ট ফিল করতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে হার্টে বাতাস জমা হতে পারে, হার্টের কোনো একটা ভেন্ট্রিকল ফেটে যেতে পারে। নানান কারণে হয় না, মানে হার্টের কোনো একটা প্রবলেমের কারণে। ম্যাম অ্যাটাক আর শকের মধ্যে পার্থক্য কি? কার্ডিয়াক অ্যাটাক আর শক জি ম্যাম। যেটা তো টোটালি ডিফারেন্ট। শক তো আপনার ব্লাড না থাকলেও হবে, হার্ট আপনার ঠিক আছে কিন্তু আপনার বডিতে ব্লাড নাই, তখনও তো পেশেন্ট শকে চলে যেতে পারে। জি ম্যাম। আবার আপনার ব্লাড আছে কিন্তু আপনার ওই যে হার্ট থেকে বের হতে পারছে না, তখনও শকে যেতে পারে। দুটো তো আলাদা জিনিস। কার্ডিয়াক অ্যাটাক মানে শুধুমাত্র হার্টেরই প্রবলেম হবে, অন্য কোনো কারণে তার কোনো সমস্যা হবে না, শুধু হার্টের কোনো প্রবলেম হলে তখনই কার্ডিয়াক অ্যাটাক হতে পারে। বাট শকের তো বিস্তৃতি অনেক, অনেক জায়গায় সমস্যা হলে শক হতে পারে। ওকে ম্যাম। আচ্ছা। জি ম্যাম। আচ্ছা, এখন ক্লাসিফিকেশনটা কি? শকটা 5 ধরনের আছে। একটা হচ্ছে হাইপো ভলিমিক শক, তার মানে আমার ভলিউম কমে গেছে, তার মানে আমার ব্লাডটাই কমে গেছে। এখন ব্লাডটা আমার কখন কমে যাবে? একটা হতে পারে যে হিমোরেজ হইলো, অনেক ব্লিডিং হইলো, তখন সব রক্ত বের হয়ে গেল শরীর থেকে, তো তখন আমার পেশেন্ট শকে চলে যেতে পারে।
অথবা ট্রমা, কোনো কারণে পেশেন্টটা আঘাত পেলে শকে চলে যেতে পারে। সার্জারি, তারপরে আপনি সার্জারি করলো, পেশেন্ট সার্জারির পরে অনেক রক্তক্ষরণ হতে পারে, তখন শকে চলে যেতে পারে। অথবা হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, এগুলাতে বার্ন, পুড়ে গেছে, পুড়ে একদম সব ফ্লুইড বডি থেকে বের হয়ে গেল, অনেক বমি হলো, বমির পরে বমি, তখনও কিন্তু পেশেন্ট শকে চলে যেতে পারে। অনেক বমি হলে ডায়রিয়াতেও পেশেন্ট শকে চলে যেতে পারে, ফ্লুইড একদম নাই। ডায়রিয়ার মেইন প্রবলেমই কিন্তু, ডায়রিয়াতে কিন্তু পেশেন্ট মারা যায় কেন? এই যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে। এই কারণে ডায়রিয়াতে খালি স্যালাইন খাইতে বলে। স্যালাইন তো ডায়রিয়া কমায় দেয় না। স্যালাইনটা কি করে, ফ্লুইডটা যে লস হচ্ছে বডি থেকে, ইলেকট্রোলাইটটা লস হচ্ছে, সেটা ব্যালেন্স করে। বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। তাহলে এই ডায়রিয়া, ভমিটিং, এগুলোতে কিন্তু পেশেন্ট শকে যে মারা যেতে পারে। আচ্ছা, তাহলে এটাকে বলে হাইপোভলিমিক শক, যেখানে ফ্লুইড কমে যাবে। তারপরে আসেন কার্ডিওজেনিক শক, এই যে কার্ডিয়াক আউটপুট যেটা কমে যাবে। কার্ডিওজেনিক শকটা কেন হতে পারে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্টটা হঠাৎ করে ফেল করলো, তখন হতে পারে। তারপরে অ্যারিথমিয়া, মানে হার্টের রিদমটা ঠিক নাই। হার্ট তো রিদম আকারে পালস তৈরি করে আমরা জানি, কিন্তু এটা রিদম ঠিক নাই হার্টের, কোনো অ্যারিথমিয়া, মানে অ্যাবসেন্ট। তারপরে কার্ডিয়াক টেম্পোনেট হতে পারে। এগুলো এত ডিটেলস বোঝা লাগবে না, নামগুলো মনে রাখেন। পালমোনারি এম্বোলিজম হতে পারে, ভেন্ট্রিকলটা রাপচার হয়ে যেতে পারে, তাহলে এই সময় পেশেন্টের কার্ডিওজেনিক শক হবে। এরপরে আসেন সেপটিক শক। সেপটিক শক মানে হচ্ছে ইনফেকশন হয়ে যাওয়া, পুরো বডিতে যদি ইনফেকশন হয়ে যায় সেটা সেপটিক শকে চলে যেতে পারে তখন পেশেন্ট। তার মানে এটা ইনফেকশন রিলেটেড। তাহলে এখানে কি হতে পারে? ওভারওয়েলমিং মাইক্রোবিয়াল ইনফেকশন, কোনো কারণে যদি মাইক্রো অর্গানিজম দিয়ে অনেক বেশি ইনফেকশন হয়। তারপরে হতে পারে এন্ডোটক্সিন শক, তাহলে বিভিন্ন যে অর্গানিজম এন্ডোটক্সিন রিলিজ করে তারা শকে নিয়ে যেতে পারে, এন্ডোটক্সিন শক। তারপরে কি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, গ্রাম পজিটিভ সেপ্টিসেমিয়া। ফাঙ্গাস দিয়ে ফাঙ্গাল সেপসিস হতে পারে। আর সুপার অ্যান্টিজেন, তাহলে এগুলা কি করতে পারে? সেপ্টিক শক করতে পারে। আচ্ছা, তারপরে আসে নিউরোজেনিক শক, তোমার ব্রেন রিলেটেড বোঝা যাচ্ছে। নিউরোজেনিক শকটা কখন হবে? অ্যানেস্থেশিয়াতে, যখন আমরা অ্যানেস্থেশিয়া দেই পেশেন্টের অপারেশন করার জন্য, তখন ওই অ্যানেস্থেশিয়ার কমপ্লিকেশন হিসেবেও পেশেন্ট শকে চলে যেতে পারে। অথবা স্পাইনাল কর্ড ইনজুরিতেও শকে হতে পারে। এগুলো হচ্ছে নিউরোজেনিক কজ শকের। আর কি আছে? লাস্ট ওয়ান, অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক মানে হচ্ছে যখন অ্যানাফাইলেক্সিস হয়। অ্যানাফাইলেক্সিস কি জানেন? হাইপার সেন্সিটিভিটি। আমাদের বডি যখন কোনো কিছুতে অতিরিক্ত রিঅ্যাকশন করে, তখন পেশেন্ট অ্যানাফাইলেটিক শকে চলে যেতে পারে। সেটা কি? জেনারেলাইজড আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে ইমিউনোগ্লোবিন ই দিয়ে যদি হাইপার সেন্সিটিভিটি হয়, এটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। তাহলে যাদের বডিতে আইজিই ইমিউনোগ্লোবিনটা বেশি থাকে, আইজিই বেশি থাকলে তাদের ক্ষেত্রে দেখা যায় একটু ঠান্ডা লাগলে অনেক বেশি খারাপ অবস্থা হয়, তাহলে তার বডি হাইপার সেন্সিটিভ। তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট শকে চলে যেতে পারে। এখন শক হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এটা আপনাদের আগেও বলছি যে শকের পেশেন্ট কিভাবে বুঝবেন। তখন আপনি পেশেন্টকে দেখবেন, পেশেন্ট শ্বাসটা কিভাবে নিচ্ছে, খুব জোরে জোরে শ্বাস নিবে পেশেন্ট, র্যাপিড রেসপিরেশন। তারপরে কি হতে পারে? তার ব্লাড প্রেশার মাপবেন, দেখবেন ব্লাড প্রেশার একদম কমে গেছে, হাইপোটেনশন। আর পালসটা মাপলে কি দেখবেন? পালসটা কিরকম হতে পারে? র্যাপিড থ্রেডি পালস, পালসটা অনেক দ্রুত হবে এবং একদম চিকন, মানে পালস রেট বেড়ে যাবে। আর স্কিন দেখবেন একদম কোল্ড, ক্লামি, পেল স্কিন, ঠান্ডা, একদম দেখতে ফ্যাকাশে স্কিন হবে। আর পেশেন্টের তৃষ্ণা বৃদ্ধি পাবে। এছাড়া যেটা হতে পারে, পেশেন্ট খুব অস্থির থাকবে, রেস্টলেসনেস থাকবে। আর পেশেন্ট যদি আপনার মানে হসপিটালে ভর্তি থাকে আর তার যদি ক্যাথেটার লাগানো থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে তার কোনো ইউরিন বের হচ্ছে না, ইউরিন আউটপুট বন্ধ। এই ফিচার গুলা যদি দেখেন, এবং আর কি ঘামতে থাকবে পেশেন্ট, এই ফিচার গুলো যদি দেখেন তাহলে মনে করবেন পেশেন্ট শকে চলে যাচ্ছে তারা। এবং শক কিন্তু খুব ইমার্জেন্সি কন্ডিশন, খুব ইমিডিয়েটলি এটার করতে হয়, কয়েক মিনিটের মধ্যে পেশেন্ট মারা যেতে পারে। তাহলে আপনি ওয়ার্ডে গেলেন, করলেন, বা আপনার বাসায় কারো হলে আপনার তো বুঝতে হবে অ্যাটলিস্ট যে পেশেন্ট শকে চলে যাচ্ছে।
তখন কি করবেন, আপনার কাজই হচ্ছে প্রথমেই ডিউটি ডক্টরকে কল করা, এটাই আপনার কাজ। ডিউটি ডক্টর এসে তারপরে ম্যানেজমেন্ট করবে, ফ্লুইড লাগলে ফ্লুইড দিবে, রক্ত লাগলে রক্ত দিবে, তারপরে আস্তে আস্তে কি কারণে হয়েছে ওই কারণে ট্রিটমেন্ট করবে। কিন্তু মেইন কাজ হচ্ছে শকটা আসলে বুঝতে পারা যে পেশেন্ট শকে যাচ্ছে, এবং ফ্লুইড মানে কোনো স্যালাইন অথবা ব্লাড পেশেন্টকে দেয়া, এটাই হচ্ছে শকের মেইন ম্যানেজমেন্ট। তাই শক বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা পরে দেখেন সার্কুলেশন, সার্কুলেশন তো একটু বড় জিনিস, কঠিন জিনিস। আচ্ছা বের করেন সার্কুলেশন। আপনারা কি অ্যানাটমিতে সার্কুলেশন পড়ছেন? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। ইন্টারে? ইন্টারে পড়ছি ম্যাম। পারেন, কেউ পারেন সার্কুলেশনটা বলতে পারবেন? ম্যাম বাংলায় বলবো? বাংলায় বলেন, অসুবিধা নাই। আরে সার্কুলেশনটা বলবেন কোথা থেকে কোথায় যায়, এতটুকু বললেই যথেষ্ট। ব্লাড কোথা থেকে কোথায় যায়? ম্যাম হার্ট থেকে প্রথমে ম্যাম মাথায় যায়, লাংস থেকে ম্যাম মাথায়, তারপর আরে ম্যাম এবারে হার্টই তো, হার্টেরটা তো বলতে হবে। হার্টে কোথা থেকে কোথায় যায়? শুধু হার্ট বললে হবে? হার্টে কোথা থেকে লাংস। কোথায়? আচ্ছা আমি বলে দিই, অসুবিধা নেই। ফার্স্টে হচ্ছে সার্কুলেশন জিনিসটা কি? সার্কুলেশন মানে হচ্ছে ব্লাড এবং লিম্ফ। লিম্ফ কি? রক্তের জলীয় অংশ। তাহলে ব্লাড এবং লিম্ফ যে ফ্লো হচ্ছে, ব্লাড এবং লিম্ফের ফ্লো, এবং এটা কিভাবে? ক্লোজ সিস্টেম অফ ভেসেলের মধ্যে দিয়ে। ব্লাড ভেসেল যে আছে, ব্লাড ভেসেল কোনগুলা? ভেইন, আর্টারি এবং ক্যাপিলারি। এগুলার মধ্য দিয়ে যে রক্তটা প্রবাহিত হচ্ছে, রক্ত একা না, লিম্ফ প্রবাহিত হচ্ছে। লিম্ফের জন্য কিন্তু আলাদা ব্লাড ভেসেল, মানে লিম্ফেটিক ভেসেল। তাহলে ব্লাড এবং লিম্ফটা এই যে ক্লোজ সিস্টেম অফ ভেসেলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় সার্কুলেশন। বুঝতে পারলে? এই মামা মামা হ্যাঁ, কি ক্লাস হচ্ছে? মিউট করে তারপর ডাকাডাকি করেন। এই সার্কুলেশনের ডেফিনেশন বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন সার্কুলেশন আছে হচ্ছে তিন ধরনের: সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন এবং পোর্টাল সার্কুলেশন। কোনটা কি জিনিস এটা একটু বলতেছি। তার আগে সার্কুলেশনটা কিভাবে হয় এটা শুনেন, এটা শুনলেই বুঝতে পারবেন যে কোন সার্কুলেশন কোনটা। তাহলে আমি সার্কুলেশন যে কোনো সাইড থেকে শুরু করতে পারি। আমি ভেইন দিয়েও শুরু করতে পারি, আর্টারি দিয়েও শুরু করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ভেইন দিয়েই শুরু করি। আমার সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, এগুলোর নাম তো জানেন? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে অনেক বড়, মানে লার্জ ভেইন। সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কাভা এই দুটো হচ্ছে একদম লার্জ ভেইন। বডির আপার হাফ থেকে, মানে নাভির উপর থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসবে, দূষিত রক্ত। ভেইন কিন্তু সবসময় দূষিত রক্ত ক্যারি করে, আর আর্টারি হচ্ছে বিশুদ্ধ রক্ত ক্যারি করে। তাহলে নাভির উপর থেকে দূষিত রক্ত আসবে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, আর বডির নিচ থেকে, নাভির নিচ থেকে দূষিত রক্ত ক্যারি করবে কে? ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এই দুইটা লার্জ ভেইন দিয়ে ব্লাড আসবে কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। একটা জিনিস মনে রাখবেন, রাইট অ্যাট্রিয়ামে দূষিত রক্ত থাকে আর লেফট অ্যাট্রিয়ামে বিশুদ্ধ রক্ত, দুটা মিক্সড হয় না। তাহলে রাইট অ্যাট্রিয়ামে আসলো ব্লাডটা। রাইট অ্যাট্রিয়াম থেকে কি আসবে? রাইট অ্যাট্রিয়ামের নিচে কি আছে? রাইট ভেন্ট্রিকল। ভেরি গুড। আর মাঝখানে বাল্বটার নাম কি? ম্যাম ট্রাইকাসপিড ভালভ। হ্যাঁ, ট্রাইকাসপিড ভালভ। তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসলো, আসার পরে ট্রাইকাসপিড ভালভে চাপ দিবে, প্রেসার দিবে। প্রেসার দিলে ট্রাইকাসপিড ভালভটা ওপেন হবে, খুলে যাবে।
খুলে গেলে রাইট অ্যাট্রিয়াম থেকে সব ব্লাড রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। আচ্ছা, তারপরে রাইট ভেন্ট্রিকল থেকে আমার শুরু হচ্ছে পালমোনারি অ্যাওর্টা। এখানে একটা মজা আছে, মজা কি জানেন? দুনিয়ার সব ভেইন দূষিত রক্ত ক্যারি করে, কিন্তু পালমোনারি ভেইন উল্টা বিশুদ্ধ রক্ত ক্যারি করে। আবার দুনিয়ার সব আর্টারি হচ্ছে বিশুদ্ধ রক্ত ক্যারি করে, বাট পালমোনারি আর্টারি দূষিত রক্ত ক্যারি করে। বুঝলেন? এটা কিন্তু একটু এক্সেপশনাল, জি মনে ম্যাম। রাখেন। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়েছে কি পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি দিয়ে দূষিত রক্তটা কোথায় যাবে? লাংসে যাবে। লাংসে যে পালমোনারি ভেইন দিয়ে লাংসে বিশুদ্ধ হবে, বিশুদ্ধ হয়ে রক্তটা পালমোনারি ভেইন দিয়ে কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে। তাহলে পালমোনারি ভেইন দিয়ে ব্লাড আসলো কোথায়? লেফট অ্যাট্রিয়ামে। এখানে কি আছে? পালমোনারি ভালভ। তাহলে পালমোনারি ভালভটা ওপেন হয়ে যাবে। পালমোনারিটা ওপেন হলে এখানে হচ্ছে আপনার পালমোনারি কি বললাম, পালমোনারি ভেইন দিয়ে ব্লাডটা চলে আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামের নিচে আছে কি? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল। মাঝখানে ভালভটার নাম কি? বাইকাসপিড ভালভ। বাইকাসপিড বা মাইটাল ভালভ। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা নেমে আসবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে আবার বের হইছে কি? অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, মানে বড় বড় আর্টারি গুলা বের হইছে লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে ওইখান থেকে তখন বিশুদ্ধ রক্তটা কোথায় যাবে? লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে চলে যাবে। বুঝতে পারছেন? আর এখানে কি আছে? অ্যাওর্টিক ভালভ। তাহলে অ্যাওর্টিক ভালভটা খুলে যাবে। অ্যাওর্টিক ভালভটা খুলে গেলে অ্যাওর্টাতে ব্লাড গুলো চলে যাবে। তাহলে ফার্স্টে কোথায় গেল? লার্জ আর্টারি। লার্জ আর্টারির পরে কোথায় যাবে? মিডিয়াম আর্টারি। মিডিয়াম আর্টারি কোনগুলা জানেন? এই যে ব্রাকিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, এগুলো আমরা নাম করলাম না, এক্সিলারি আর্টারি, এগুলো হচ্ছে মিডিয়াল আর্টারি। তাহলে মিডিয়াল আর্টারিতে চলে গেল। মিডিয়াল আর্টারি থেকে ব্লাড গুলা যাবে হচ্ছে স্মল আর্টারি। স্মল আর্টারি কি? এগুলা ব্রাঞ্চ। তাহলে স্মল আর্টারিতে যাবে। তারও ছোট যারা, তারা হচ্ছে আর্টারিওল। তারপরে যাবে কোথায়? আর্টারিওলে। আর্টারিওলের পরে সবার ছোট যেটা ব্লাড ভেসেল, সেটাকে কি বলে? ক্যাপিলারি। সবচেয়ে ছোট। তাহলে তখন সে ঢুকে যাবে ক্যাপিলারিতে। ক্যাপিলারির একদিক দিয়ে আর্টারিওল ঢুকে আর ভেনিউল হচ্ছে বের হয়। তাহলে আর্টারিওল দিয়ে ক্যাপিলারিতে ঢুকলো, ক্যাপিলারি থেকে ভেনিউল দিয়ে ব্লাডটা বের হবে। আবার কিন্তু সেই দূষিত রক্ত এখন আবার দূষিত হয়ে গেছে। তাহলে ভেনিউল দিয়ে দূষিত রক্ত বের হইলো, বের হয়ে ভেনিউল দিয়ে কোথায় যাবে? স্মল ভেইন। স্মল ভেইনের পরে কি? মিডিয়াম ভেইন। মিডিয়াম ভেইনের পরে ওই যে লার্জ ভেইন, সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা। লার্জ ভেইন দিয়ে আবার ব্লাড চলে আসলো রাইট অ্যাট্রিয়ামে। বুঝতে পারছেন? এইভাবেই সার্কুলেশন চলতে থাকবে। বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার অ্যাজ এ হোল পুরো চিত্র কি সার্কুলেশনটা। আঁকতে হবে ম্যাম? না না, চিত্র আঁকতে হবে না। চিত্র আমি এমনি দিছি, চিত্র আঁকা লাগবে না। ম্যাম ফ্লো তাহলে চার্টটা যে শিখলেই ঘর, হবে, কোথা থেকে ম্যাম কোথায় যে যায় ফ্লো ঘর চার্টটা করা শিখলেই করা হবে। যেটা ওইটা, জি ম্যাম। হ্যাঁ, ওইটাই ফ্লো চার্ট। আপনি কি এভাবে ঘর জি করা ম্যাম। করা যেটা, আপনার ঘর ঘর করা লাগবে না, আপনি অ্যারো দিয়ে লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। অ্যারো দিয়ে দিয়ে লিখলেই হবে। কিন্তু এখানে একটা জিনিস একটু লিখে নিন। ও আচ্ছা, লেখাই আছে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে গেছে, লেখা আছে। আচ্ছা, তাহলে আরেকবার একটু বলি। আচ্ছা, এখন এর মধ্যে সিস্টেমিক আর পালমোনারি কোনটা? পালমোনারি হচ্ছে লাংসে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত, এতটুকুই পালমোনারি। তাহলে আমার লাংসে ঢুকতেছে কি দিয়ে? পালমোনারি আর্টারি দিয়ে। পালমোনারি আর্টারি লাংসে ঢোকার আগে রাইট ভেন্ট্রিকল, তাই না? তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাংস দিয়ে পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়াম। এই এতটুকুই হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তাহলে রাইট ভেন্ট্রিকল, পালমোনারি আর্টারি থেকে লাংস, পালমোনারি ভেইন থেকে লেফট অ্যাট্রিয়াম, এতটুকু হচ্ছে পালমোনারি সার্কুলেশন। বুঝতে পারছেন?
সার্কুলেশন ম্যাম বুঝতে পারছেন? ম্যাম মানে হচ্ছে আর বাকি ম্যাম রাইট হ্যাঁ বলেন। এট্রিয়াম থেকে যে রাইট ভেন্ট্রিকলে গিয়ে ওটা পালমোনারি আর্টারি হয়ে লাংসে যায়, ওটাই হচ্ছে পালমোনারি এই না, রাইট সার্কুলেশন। অ্যাট্রিয়াম থেকে কি রাইট ভেন্ট্রিকুলে পালমোনারি আর্টারি দিয়ে যায় রে? ও সরি ম্যাম, লেফট অ্যাট্রিয়াম। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে যায়, সেটা থেকে পালমোনারি ভেইন দিয়ে লেফট আসে। এই এতটুকু রাইট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়াম পর্যন্ত এতটুকু পালমোনারি সার্কুলেশন, মানে লাংসে ঢোকা এবং লাংস থেকে বের হওয়া, এটাই হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এবার বুঝছেন? পোর্টাল ম্যাম ওটা সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ বলেন। ম্যাম এটা যে আর্টারি থেকে ম্যাম হচ্ছে মিডিয়াম আর্টারি, তারপর স্মল আর্টারিতে যায়, তারপরে হচ্ছে স্মল আর্টারি থেকে আম, আম, ওই যে এগুলা ম্যাম এগুলা সিস্টেমিক সার্কুলেশন, এগুলো সব সিস্টেমিক সার্কুলেশন, বুঝলেন? এই পুরোটাই সিস্টেমিক সার্কুলেশন। জি ম্যাম। তাহলে পোর্টাল তাহলে কোনটা? পোর্টাল পোর্টাল সার্কুলেশনটা একটু আলাদা। পোর্টাল সার্কুলেশনটা হচ্ছে কিছু কিছু অর্গান আছে আমার বডিতে যেখানে আপনার দুটা ক্যাপিলারি লাগে। আপনি একটু চিন্তা করেন, এই যে আমার এগুলাতে একটা ক্যাপিলারি লাগলো না, এক জায়গায় আমি শুধু ক্যাপিলারি পাইলাম না, ওই যে আর্টারিয়াল দিয়ে ঢুকতেছে, ভেনুল দিয়ে বের হচ্ছে, এতটুকুই হচ্ছে ক্যাপিলারি। আর্টারিয়াল দিয়ে ঢুকতেছে, ভেনুল দিয়ে বের হচ্ছে, তাহলে ওইখানে ক্যাপিলারি আছে। বাকি সবটাতে আমি একটা ক্যাপিলারি পাইছি, তাই তো? এক সেট পেলাম না ক্যাপিলারি? জি ম্যাম। কিন্তু পোর্টাল সার্কুলেশন কিছু কিছু অর্গান আছে যেখানে দুইটা ক্যাপিলারি দরকার হয়। দেখেন ডেফিনেশন কি বলছে, where blood passes through two sets of capillaries or sinusoids before draining into the heart। তাহলে হার্টে ড্রেন করার পূর্বে যেখানে ব্লাডটা দুই সেট ক্যাপিলারি বা সাইনোসয়েড অতিক্রম করে, এটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার পোর্টাল সার্কুলেশনের আবার দুই ধরনের আছে, সেটা হচ্ছে আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন এবং ভেনাস পোর্টাল সার্কুলেশন। আর্টারিয়াল পোর্টাল সার্কুলেশন কোথায় হয়? রেনাল সার্কুলেশনে। এখন দুই সেট ক্যাপিলারি যে বললাম, দুই সেট ক্যাপিলারি কোথায় থাকে? একটা তো সিস্টেমিক সার্কুলেশনের ক্যাপিলারি, যেটা ও যতই যেখানে যাক ওই ক্যাপিলারি তো তাকে অতিক্রম করতেই হবে, তাহলে একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের ক্যাপিলারি। আরেকটা ক্যাপিলারি তাহলে কোথায় থাকে? আরেকটা ক্যাপিলারি হচ্ছে ওই অর্গানটার মধ্যেই থাকে। তার মানে রেনাল সার্কুলেশন যেটা, তার মানে কি ওর সিস্টেমিক সার্কুলেশনের একটা ক্যাপিলারিও লাগবে, আবার কিডনির মধ্যে আলাদা একটা ক্যাপিলারি আছে, বুঝছেন? তাহলে দুই সেট ক্যাপিলারি আছে রেনাল সার্কুলেশনে। তাহলে এটা হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশনের উদাহরণ কি? রেনাল সার্কুলেশন। ভেনাস পোর্টাল সার্কুলেশন ভেইনের জন্য, সেটার উদাহরণ কি? হেপাটিক পোর্টাল সার্কুলেশন এবং হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন। হেপাটিক মানে কি? লিভার। হেপাটিক হচ্ছে লিভার। তাহলে লিভারে এবং হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন, হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন মানে হচ্ছে ব্রেইনে। তাহলে লিভার এবং ব্রেইন। বুঝছেন? ম্যাম হেপাটিক হচ্ছে লিভার ম্যাম, কিডনি না লিভার হবে হেপাটিক?
আচ্ছা, আর হাইপোফাইসিয়াল হচ্ছে ব্রেনে, পিটুইটারি। হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে কোলাবোরেশন মিটিং করে রাখি। কোলাবোরেশন না, আমি আমি সেটার কথা বলি, তাহলে বলছি তোমারটা তুমি খাও, প্রবলেম স্যার। মানে আমি আর কিছু পিঠা বানায় নিয়ে তো একদিন আমরা কি ওষুধ করলাম যাবে। তাহলে আর্টারিয়াল আর ভেনাস পোর্টাল সার্কুলেশন গেল। এরপরে যেটা যে সার্কুলেশনের ফ্যাক্টর গুলা কি কি ফ্যাক্টরের উপর সার্কুলেশন ডিপেন্ড করে, এটা এসএলটি লাগবে না। কি ফ্যাক্টরের উপর সার্কুলেশন ডিপেন্ড করে আমি তার নাম বলে দেই, এমনিতে নাম বলে দেই কার কার উপর সার্কুলেশনটা নির্ভর করে। এটার মধ্যে আছে হচ্ছে ইফেক্টিভ পারফিউশন, প্রেসার। পারফিউশন মানে কি, ওই যে সাপ্লাইটা আর কি। তাহলে আমার সাপ্লাইয়ের জন্য প্রেসার দরকার হবে। ব্লাড ভেসেলের রেডিয়াস, ব্যাসার্ধটা কেমন, আমার ব্লাড ভেসেলটা যত ওয়াইড হবে তত আমার সার্কুলেশন ভালো হবে, বড় জায়গা দিয়ে সার্কুলেশনটাও বেশি হবে। তাহলে রেডিয়াস বাড়লে সার্কুলেশন বাড়বে। ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, ভেলোসিটি মানে কি গতি, তাহলে আমার যদি গতি বাড়ে আমার সার্কুলেশনটাও বাড়বে। পাম্পিং অ্যাকশন অফ হার্ট, হার্টটা যদি ঠিক মতো পাম্প করতে পারে সেক্ষেত্রে কিন্তু সার্কুলেশন ভালো হবে। হার্টের পাম্পের উপরে ডিপেন্ড করে সার্কুলেশন। তারপরে আসছে ভিসকোসিটি অফ ব্লাড, ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা। ভিসকোসিটি কার উপর ডিপেন্ড করে, সেলের উপর। আমার যত সেল আমার ভিসকোসিটি তত কম। তাহলে আমার যদি ভিসকোসিটি আর কি সম্পর্ক, ভিসকোসিটি যদি বেড়ে যায়, আপনি চিন্তা করেন যদি আমার বডিতে মানে ভিসকোসিটি কম না, যত সেল তত ভিসকোসিটি আর কি। তাহলে আমার ভিসকোসিটি বেড়ে যায় মানে সেল বেড়ে যায়, তাহলে ওখান থেকে কি ঠিকমতো হতে পারবে নাকি পারবে না বলেন দেখি। সেল বাড়লে কি ফ্লো ঠিক মতো হবে না হবে না? ফ্লো ঠিক মতো হবে জি না, হবে না। যত বেশি ফ্লুইড থাকবে ফ্লো তত ভালো হবে, আর যত সেল থাকবে সে ফ্লো তত বাধা দিবে, বুঝলেন? তাহলে ভিসকোসিটি যদি বাড়ে তাহলে কিন্তু ফ্লো কমে যাবে। কমবে। ভেরি গুড। কিন্তু ব্লাড ভেসেল যদি লম্বা হয় ফ্লো বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তারপরে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ আর্টারি, আর্টারিটা যদি কয়েল করে ফেলতে চায়, হ্যাঁ তো বুঝেন পেঁচানো, তাহলে আর্টারি যদি পেঁচায় সেক্ষেত্রে ব্লাড ফ্লো বাড়বে কমবে? ম্যাম কমবে। কমবে, ভেরি গুড। তারপরে আসেন রেসপিরেশন, যদি আপনি শ্বাস নেন ব্লাড প্রেশার বাড়বে না কমবে? এটা লাগবে, সার্কুলেশন বাড়বে না কমবে? শুনেন, ইন্সপিরেশনের সাথে সার্কুলেশন বাড়বে, এক্সপিরেশনের সাথে সার্কুলেশন কমবে। আচ্ছা, এক্সারসাইজ, এক্সারসাইজ করলে ম্যাম বাড়বে। সার্কুলেশন বাড়বে না কমবে? বাড়বে। ভেরি গুড, বাড়বে। হ্যাঁ, এবার গ্র্যাভিটির উপরে সার্কুলেশন ডিপেন্ড করে। গ্র্যাভিটি ঠিক থাকতে হবে, নাহলে সার্কুলেশন হবেই না। গ্র্যাভিটি যদি ঠিকঠাক না থাকে সার্কুলেশন হবেই না। এরপরের ইয়াটা একটু দেখেন, প্রেজেন্টেশনটা পাইছেন? ম্যাম রেসপিরেশন বাড়লে কি ম্যাম ব্লাড প্রেশার বাড়বে? ব্লাড প্রেশার মানে সার্কুলেশন। হ্যাঁ হ্যাঁ, ব্লাড ইন্সপিরেশনের সাথে সার্কুলেশন বাড়বে, এক্সপিরেশনের সাথে কমবে। জি ম্যাম। আচ্ছা, এরপরেরটাই আমি আপনাদেরকে এতক্ষণ মুখে যা যা বললাম সেটাই গ্রাফ এই যে অ্যারো দিয়ে দিয়ে দেয়া আছে, দেখেন এরপরের পেজে পাইছেন? জি ম্যাম। এখানে শুধু এক জায়গায় লাংস লিখে নেন। ওই যে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি যায় কোথায়? লাংসে। এখানে কি লাংস লেখা আছে আপনাদের শিটে? জি ম্যাম।
লেখা থাকলে তো আছে, তাহলে অসুবিধা নাই। তাহলে লাংস হবে, লাংস থেকে পালমোনারি ভেইন, ভেইন দিয়ে লেফট এট্রিয়াম, তাহলে এটাই। এবার সার্কুলেশন সূত্রটা কি আপনারা বলেন, সার্কুলেশন কেন দরকার বডিতে? ম্যাম অক্সিজেন, নিউট্রিশন, ভিটামিন এগুলো সাপ্লাই করা হয়, মানে সাপ্লাই হয়। তো দেখেই বলতেছেন, এটা দেখেই বলতেছেন। আচ্ছা, তাহলে গ্যাস গুলাকে ক্যারি করার জন্য, অক্সিজেন ক্যারি করার জন্য, অক্সিজেন ক্যারি করবে এবং টিস্যুর মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেটা তো টিস্যুতে রাখা যাবে না, কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবে। তাহলে অক্সিজেন টিস্যুতে নিয়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইডটা টিস্যু থেকে বের করে দিবে। এছাড়া নিউট্রিশন, এই যে আমরা খাবার দাবার খাইলাম, সেই নিউট্রিশন তো ওই যে একটু আগে বলছি যে ব্লাডের মধ্যে ছড়ানোর পরেই নিউট্রিশনটা আমার বডি পাবে, তাহলে নিউট্রিশনটাও ক্যারি করবে। এছাড়া ভিটামিন, ভিটামিনও ক্যারি করবে এবং কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবে। আর মেটাবলিক যে ওয়াস্ট প্রোডাক্ট তৈরি হয়, যে বর্জ্য পদার্থ তৈরি হয়, ওগুলো বডিতে রাখা যাবে না, ওগুলো বের করে দিতে হবে, ওইটাও বের করে দিবে সার্কুলেশন। এছাড়া সার্কুলেশন থাকার কারণে যেটা হয়, রক্ত জমাট বাঁধে না নিজে নিজে। আর স্পিড অফ ব্লাড ফ্লো, এটা থাকলে রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাটটা যাতে নিজে নিজে বেঁধে না যায়, রক্ত জমাট বাঁধলে কি হইতো, জায়গায় জায়গায় ক্লট হয়ে যেত, শেষ আপনি। তাহলে রক্ত যাতে জমাট না বাঁধে সেটাও কে করে, সার্কুলেশন। থার্মাল করে আমাদের তাকে রেগুলেশন করে সার্কুলেশন। আচ্ছা, আর সেলগুলা যাতে ঠিকমতো কাজ করতে পারে ওইটার এনভায়রনমেন্টটাও তৈরি করে সার্কুলেশন। বুঝলেন? জি ম্যাম। আজ তাহলে কিন্তু শেষ আপনাদের কার্ডিওভাস্কুলার। আর একটা হচ্ছে এরপরে কি আছে, আর ডাইজেস্টিভ তো শুরু করছি।